এবার লোকসভা নির্বাচনের সবার নজর থাকবে ব্যারাকপুরে। ব্যারাকপুরে দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী, গুরুত্বপূর্ণ সংগঠক, তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক। প্রথমেই আমি যে কথাটা বলবো, পার্থদা, হ্যালো স্যার। ভালোই তো ছিলেন, রাজ্যের মন্ত্রী, লালবাতির গাড়ি, পুলিশের স্যালিউট, ভালোই তো চলছিল ২৬ সাল পর্যন্ত নিশ্চিন্ত। তার মাঝখানেই দল আপনাকে একটা কঠিন যুদ্ধে নামিয়ে দিল। এটা, এই প্রার্থী তালিকা ঘোষণার পর আপনার অনুভূতি কি? এটা কাটার মুকুট হয়ে গেল না তো? দল যখন যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি সেই দায়িত্ব পালন করেছি। আমি কোনোদিন নেত্রীর মুখের উপরে কোনোদিন কোনো কথা বলিনি। আমাদের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের উপরে কোনোদিন কোনো কথা বলিনি। আমাকে যখন যা বলা হয়েছে আমি মুখ বুজে সেই কাজটা করেছি। স্বাভাবিকভাবে আমার ব্যক্তিগত কি সুবিধা অসুবিধা আমি সে নিয়ে কখনো চিন্তা আগেও করিনি, আজকেও করছি না। দল মনে করেছে ব্যারাকপুর সিটটায় এবার আমার দাঁড়ানো উচিত, আমি দাঁড়িয়েছি। দল যদি অন্য কোনো কাজের দায়িত্ব দিত আমি তাই করতাম। এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু ২০২১-এর অত্যন্ত হাই ভোল্টেজ নির্বাচন, দল ছেড়ে বহু লোক চলে যাচ্ছে, এই ব্যারাকপুরেও একটা ভয়ঙ্কর তখন রণক্ষেত্র প্রায়। সেই সময় আপনি নেতৃত্ব দিলেন এবং পরবর্তীকালে মন্ত্রী। ২৬ সাল পর্যন্ত নিশ্চিন্ত থাকা যেত, একটু কি মানে এই আবার একটা যুদ্ধের মধ্যে? না, আমি 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 কি বললাম আপনাকে, আমি জীবনে কোনোদিন মমতা ব্যানার্জির মুখের উপরে কখনো কোনো কথা বলিনি, অভিষেক ব্যানার্জির মুখের উপর কোনো কথা বলিনি। আমাকে যা দায়িত্ব দিয়েছে আমি ততটুকুই পালন করেছি। আমাকে দল দিদি বলল তুই দাঁড়া, তোকে দাঁড়াতে হবে। খুশি হলেন কি? দেখুন, দল আপনি যখন করবেন না, আপনার ব্যক্তিগত খুশি অখুশি এগুলো কখনো আসে না হিসাবে। যখন আপনি দল করবেন আর আপনি যখন ব্যক্তি স্বার্থে দল করবেন তখন আমি খুশি না আমি অখুশি এই প্রশ্নগুলো আসে। অর্জুন সিং কতটা বড় কাটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জন্য? দেখুন, ব্যারাকপুরের মানুষ যে মমতা ব্যানার্জির সাথে আছে সেটা 2021-এ প্রমাণ হয়ে গেছে। মমতাময় ব্যারাকপুর, এটা 2021-এ ব্যারাকপুরের মানুষ প্রমাণ করে দিয়েছে। আর ব্যক্তিগতভাবে কখনোই কোনো সময়ই অর্জুন সিং আমার শত্রু ছিল না। ও ভারতীয় জনতা পার্টিতে চলে গেছিল, তার জন্য আমি তৃণমূলের হয়ে লড়াই করেছি। সেই লড়াইটাকে যদি শত্রুতা বলেন তাহলে আমি বলবো যে আমি দলগতভাবে শত্রুতা করেছি, আমার সঙ্গে কখনোই কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। এবারের নির্বাচনে নাকি শোনা যাচ্ছিল যে এবারের নির্বাচনে নাকি ব্যারাকপুরে ওনাকে লোকসভা কেন্দ্রে উনি দাঁড়াতেন। আপনার অনুগামী বলবো না, কিন্তু অনেক বিধায়ক যারা আপনার সঙ্গেও ঘনিষ্ঠতা রাখেন তাদের প্রবল বিরোধিতায় দল অর্জুনবাবুকে টিকিট দিতে পারেনি। না, দেখুন, বিরোধিতা তো একটা ছিল, এটা তো অস্বীকার করে লাভ নেই। যারা 21-এর লড়াই যারা 21-এর লড়াই করেছিল তাদের সাথে ওর লড়াইটা একদম ব্যক্তিগত পর্যায়ে চলে গেছিল। এবং এদেরকে পার্টিতে আপনিই এনেছিলেন, সোমনাথ বাবু। না, সেটা তো 21 রিভাইভ করা যায়। সেটাই বলছি। স্বাভাবিকভাবে আপনাকে তো পার্টিকে রিভাইভ করতে হবে। আপনি তো সব চলে গেল বলে কান্নাকাটি করলে পার্টি হবে না। তা স্বাভাবিকভাবেই এদের আমি এনেছিলাম এবং এদের আনাটা যে যথার্থ ছিল সেটা পরবর্তীকালে প্রমাণ করেছে। এরা সামনে দাঁড়িয়ে লড়াই করে প্রমাণ করেছে যে ব্যারাকপুরটা মমতা ব্যানার্জি, ব্যারাকপুরটা অভিষেক ব্যানার্জি, এখানে মমতাইজমই চলবে, এর বাইরে কিছু চলবে না। এখানে কোনো ব্যক্তিগত পার্থভূমিকের কোনো জমিদারি নেই, এখানে ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিরই কোনো জমিদারি চলবে না, কোনো ব্যক্তিরই না। সেটা পার্থভূমিকের নয়, সবার আগে বললাম। এটা পার্থভূমিক আজ আছে কাল নেই, মমতা ব্যানার্জির হাতটা মাথা থেকে চলে যাবে, পার্থভূমিক জিরো হয়ে যাবে। ফলে খুব স্বাভাবিকভাবে অর্জুনের প্রত্যাবর্তন এরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন। এটা এরা দুজন, বিশেষ করে তিনজন, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী আর মঞ্জু বসুর তো আপনারা প্রত্যেকেই জানেন, ইভিন রাজ চক্রবর্তী অবধি, তারা কেউ মন থেকে মানতে পারেনি। বিশেষ করে সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যাম, তারা প্রবল বিরোধিতা করেছিল। স্বাভাবিকভাবে দল তখন দেখলো যে এতগুলো বিধায়ক বিরুদ্ধে, তাহলে এই লোকটা প্রথম দিন থেকে দল করেছে, দল কোনো দিন ছাড়েনি, দলের দুঃসময়ও ছিল, দলের কথা ছাড়ার চিন্তাও করে না, তাহলে এই লোকটাকে দাঁড় করিয়ে দিই। ঠিক একেবারে, মানে কিন্তু তাহলে প্রত্যাবর্তন ঠেকালেন না কেন? যে সময় অর্জুন সিংকে দলে আনা হচ্ছে, যখন 21-এর যুদ্ধ শেষ হয়ে গেছে, একটু আসতে প্লিজ, 21-এর যুদ্ধ যখন হয়ে গেছে, যখন আবার অর্জুন সিং প্রত্যাবর্তন করছেন, সেই সময় দলকে বলে আটকাননি কেন? আমি প্রথমে যে কথাটা বলেছি আবার রিপিট করছি,
আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির মুখের উপর আজ অব্দি জীবনে কোনোদিন না বলি, আমি কোনোদিন না বলি। অর্জুন সিংকে টিকিট দিলে ওনার হয়ে কাজ করতেন? 100 বার করতাম। আমি তোকে বলেছিলাম যে নৈহাটিতে লিড দেওয়ার দায়িত্ব আমার। ও বলেছিলেন? ও জানে সেটা, এবং আমার নাম ক্যান্ডিডেট হওয়ার পরেও আমি ওকে ফোন করেছি, আমি ওর বাড়িতে যাব বলেছি, ওর সাথে আমার কথা হয়েছে। আমি ওকে বলেছি যে তুমি নিজেও ভালো করে জানো যে আমি এমপি কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলাম না। ও নিজেও ভালো করে জানে আমি ছিলাম না। আমার কখনোই কোনো ইন্টারেস্ট ছিল না। আমার ইন্টারেস্ট নিয়ে কখনো পার্টি হয় না। আমি জীবনে ভাবিনি আমি এমএলএ হব, আমি জীবনে ভাবিনি আমি মন্ত্রী হব। মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র পরিষদ, হ্যাঁ, তখন কি আমি জানতাম যে আমি কোনোদিন এমএলএ হব, আমি কোনোদিন মন্ত্রী হব? কিন্তু এই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস না করলে আমরা কেউ এমএলএ হতাম না। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস করেছিল বলেই আমি এমএলএ মন্ত্রী হয়েছি। অতএব যে নেত্রী আমাকে মাটি থেকে তুলে এনে এমএলএ করলো, মন্ত্রী করলো, তার কথার অবাধ্য আমি হব কেন? না, এই যে অর্জুন সিং এর সঙ্গে কথা বললেন, আপনি লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পর অর্জুনবাবু কি বললেন? আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন? আমাকে বললেন তুমি হয়েছো আমি খুশি, কারণ তুমি পলিটিক্যাল ছেলে, তোমার ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই। আলাম আমি তোমার বাড়ি যাবো, তা বললে এসো, আমি অলওয়েজ ওয়েলকাম। অর্জুন সিং কি আপনার দলে থাকছেন? আমি তো নিশ্চিতভাবে আশা করব থাকবে, কারণ বারবার দল বদলালে তো লোকেও এটা ভালো করে নেয় না, লোকেও খুব খারাপ চোখে নেয়। আমার ধারণা আমার বন্ধুও ভুল করবে না। দলে থেকে দেখুন, একটা সময় ও এমপি ছিল, আমি মন্ত্রী ছিলাম, আজকে হয়তো আমি এমপি হয়ে যাব, তো ওরও তো সুযোগ আছে মন্ত্রী হওয়া। ও কেন সেই সুযোগ ছেড়ে অন্য দলে যাবে? কোন কেন্দ্রে দাঁড়িয়ে? আপনার কেন্দ্রে দাঁড়িয়ে উনি মন্ত্রী হবেন? না না, ভবিষ্যতে। আমি বলছি, আমি তো বলতে পারবো না, আমি তো জানতাম না যে আমি এমপি, আমাকে এমপিতে দাঁড় করার। তো কি করে জানে যে কাল ওর ব্যাপারে দল কি ভাবছে? কিন্তু অর্জুন সিং, যেটা মনে করা হচ্ছে, অর্জুন সিং আবার বিজেপিতে ব্যাক করে যেতে পারেন এবং সেক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারেন। তাহলে কি আবার রক্তাক্ত হবে না ব্যারাকপুর? আমি খুব শান্তিপূর্ণ ব্যারাকপুর দেখতে চাই, আমি মমতাময়ী ব্যারাকপুর দেখতে চাই। মানুষ গন্ডগোল পছন্দ করে না, আর কারা গন্ডগোল করে মানুষ খুব ভালো করে জানে। আমি মনে করি না যে সেই গন্ডগোল ব্যারাকপুরের মানুষ আবার করতে দেবে। মানে এটা আপনি অর্জুনের দিকে ইঙ্গিত? না না না, সাধারণভাবেই মানুষ করতে দেবে, অর্জুনের দিকে ইঙ্গিত করবে না, মানুষ করতে দেবে। মানুষ বীতশ্রদ্ধ গন্ডগোল থেকে গতবার, এবং সেই বীতশ্রদ্ধ বলেই 2021-এ ঝুলি উপর করে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। আর মানুষ এই শান্তিটা চায়, মানুষ কখনো অশান্তি চায়। কিন্তু 2021টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন ছিল, 2019টা ছিল নরেন্দ্র মোদীর নির্বাচন, এবং আমি যদি ভুল না বলি তাহলে বঙ্গে প্রথম মোদী ঝড় লক্ষ্য করা গিয়েছিল মোদী লেভেল। এই যে 2024-এর যে নির্বাচনটা আসছে, সেটাও কিন্তু ইয়েস মোদি বা নো মোদি, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন হবে না। ফলে যখন সর্বভারতীয় স্তরে নরেন্দ্র মোদীর ভোট হবে, নরেন্দ্র মোদীর যিনি প্রার্থী হবেন কেন্দ্রে, স্বাভাবিকভাবে তার দিকে একটু হাওয়া পাল্লাভারী থাকবে না? এইবারে নির্বাচনটা কিন্তু বাংলার ক্ষেত্রে একটু অন্যরকম। এইবারে নির্বাচনটা বাংলা তথা বাংলার মানুষের পক্ষে কোনো মসনদ দখল করার নির্বাচন নয়। এবারে নির্বাচনটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যে জমিদারি কায়দায় বাংলার মানুষের উপরে শোষণ করছেন, মানে পীড়িত করছেন, তাদের বঞ্চিত করছেন, নিপীড়িত করছেন, এইটা বাংলার মানুষের প্রতিবাদ করার নির্বাচন। বাংলার মানুষ এনআরজিএসের কাজ করেছে, 59 লোক টাকা পায়নি। কেন্দ্রের 39টা তদন্ত দল এসছে, 11,36,000 বাড়ির নাম তারা তালিকাভুক্ত করেছে, তার টাকা দেয়নি। গ্রামের রাস্তার জন্য কোনো টাকা দেয়নি, 1,60,000 কোটি টাকা দেনা। এটা ভারতীয় জনতা পার্টি অত্যাচারটা করছে কেন? কারণ যেহেতু 2021-এর নির্বাচন ওরা জিততে পারেনি। তাহলে 2021-এর নির্বাচন ওরা কেন জিততে পারেনি? আমার মনে হয় তার কোনো পর্যালোচনা ওরা করেনি। বাংলার বুকে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, যারা রবীন্দ্রনাথের আসনে গিয়ে বসে পড়ে, তারা যারা বাংলা ভাষাটাই বলতে পারে না, তারা বাংলার মানুষের মন বুঝবেন কী করে? এবং স্বাভাবিকভাবেই বাঙালিরা এই বহিরাগতদের, বাংলার মানুষরা এই বহিরাগতদের তারা প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যানটা অপমান হিসেবে ধরে নিয়ে ওরা বাংলার মানুষের উপরে নিপীড়ন করছে, বাংলার মানুষকে পেটে ভাতে মারতে চাইছে।
কিন্তু বাঙালিকে দ্বারা তো অত সহজে ব্যাখ্যা করে দেওয়া যাবে না। বাঙালির চরিত্র হচ্ছে বরাবর লড়াই করার চরিত্র। মানে পার্থভৌমিক বলছেন যে বঞ্চিতদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থ দিচ্ছে, এবারের ভোট সেই প্রাপ্তির সপক্ষে হবে। এবারের ভোট বঞ্চনার বিরুদ্ধে হবে। এই যে বঞ্চনা বাংলাকে, মমতা ব্যানার্জি তো নিজের সামর্থ্য অনুযায়ী বাংলার মানুষের সমস্যা মেটাচ্ছে, তার বাইরে গিয়েও লক্ষ্মীর ভাণ্ডার এসব তো আছে, কিন্তু এই যে বঞ্চনা বাংলাকে, এইটা কারণটা কি? আমাদের 2014 সালে 34 জন সাংসদ ছিল। এই বঞ্চনা করার সাহস তখন নরেন্দ্র মোদী দেখায়নি। যেই আমাদের সাংসদ 22 হলো আর বিজেপির 18 হলো, বিজেপির সংখ্যা বেড়ে গেল, তখন কিন্তু বাংলার উপর বঞ্চনা শুরু হলো। বাংলার মানুষ বুঝতে পেরেছে বিজেপি বাড়লে বাংলার উপর বঞ্চনা বাড়বে, বিজেপি কমলে বাংলার উপরে বঞ্চনা কমবে। তাই স্বাভাবিকভাবেই বাংলার মানুষ এবার ভোটটা দেবে যাতে কেন্দ্র আর বঞ্চনা করতে না পারে, মমতা ব্যানার্জির পক্ষে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আপনি পলিটিক্যাল মানুষ, বহিরাগত কথাটা বলছেন, এখনই বক্তব্য রাখছিলেন সেখানেও বললেন বহিরাগত তত্ত্ব তৃণমূল কংগ্রেস 21 সালেও বলেছিল বাংলা নিজের মেয়েকে চায়। আপনি বহিরাগতর কথা বলছেন, কিন্তু আপনাদের যে ক্যান্ডিডেট লিস্ট সেখানে কীর্তি আজাদ, সেখানে প্রাক্তন ক্রিকেটার বহরমপুরে, তারাও তো বাইরে থেকে এসেছেন, তারাও তো বহিরাগত। আপনি আমাদের 42 জনের মধ্যে 2 জনকে বলছেন ওরা বাইরে থেকে এসেছে, 2-3 জনকে বলছে বাইরে থেকে এসেছে, কিন্তু তাদের হয়ে যারা প্রচার করছে তারা সব বাংলার মাটির ময়দানের ছেলে, তারা কেউ বহিরাগত না। আর ওরা যারা প্রচার করতে আসছে, বাংলার মানুষকে কনভিন্স করতে আসছে, তারা সবাই বহিরাগত। আপনি বলুন তো, গত 2 বছরের প্রধানমন্ত্রী একবারও কোনো বাংলার মাটিতে পা দেননি। এবার আসছেন কেন? ভোট বলে তো। তাহলে বাংলার মানুষ বুঝছে না, ভোট হলেই বিজেপি নেতা আসে, ভোট ফুরিয়ে গেলে মানুষের পাশে দাঁড়ায় না। আপনি বাংলা ভাষার কথাটাও বলছিলেন, বাংলা ভাষা বোঝে না, বাংলার মনীষীদের অপমান করছে। আপনার ব্যারাকপুরে তো অবাঙালি বহু। আপনি যদি এখানে ভাষার পক্ষে সওয়াল করেন, তাহলে তো অবাঙালিরা আপনার থেকে মুখ ঘোরাবার একটা সম্ভাবনা থেকে যায়। আপনি কি, আপনার হয়তো জানা নেই, এখানকার সমস্ত অবাঙালিরা তারা বাংলা বলতে পারে, বাংলা জানে। এখানে বাঙালি এবং অবাঙালির মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে গৌরীপুর উৎসব পালন করি, আবার একসাথে নৈহাটি উৎসব পালন করি, আমরা একসঙ্গে হাজিনগর উৎসব পালন করি, আবার একসাথে গারুলিয়া উৎসব পালন করি। আমাদের এখানে ভেদাভেদ কেউ করতে পারবে না, কারণ আমরা দীর্ঘদিন একসাথে বড় হয়েছি। আমরা প্রত্যেকের অনুষ্ঠানে যাই, জড়িয়ে ধরি। কালকে রাত 12টার সময় আমি গৌরীপুরে গেছিলাম, প্রায় 1000 খানেক মানুষ দাঁড়িয়ে। আপনারা রাজনৈতিকভাবে যাদেরকে বহিরাগত বলছেন, ব্যারাকপুরের হিন্দিভাষী মানুষটা তা নন। না না, বহিরাগত কারা? যারা বাংলাতে বসবাস করে না। বহিরাগত কোনো ভাষার ব্যাপার না, বহিরাগত মানে যারা বাংলায় বসবাস করেন না, যারা ভোটের সময় বাইরে থেকে আসে, আবার ভোট হলে পরিযায়ী পাখির মতো চলে যায়। শীতকালে আসে, গরমকালে চলে যায়, ভোটের সময় আসে, ভোট মিটে গেলে চলে যায়। একটা কথা বলি পার্থদা, আপনি বললেন যে অর্জুন সিংয়েরও তো সুযোগ আছে আগামী দিনে মন্ত্রী হওয়ার, আমি যদি এমপি হতে পারি। যতটুকু, খুব সামান্য বলবো, যে যতটুকু শোনা যায়, প্রথমবার ওনাকে কোথাও একটা বোধহয় আশ্বস্ত করা হয়েছিল উনি সাংসদ হবেন, পরে সেখানে দীনেশ ত্রিবেদীকে টিকিট দেওয়া হয়। কালীঘাটে গিয়ে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে আসেন যে উনি দাঁড়াচ্ছেন না, বিজেপিতে যোগদান করেন। 2019-এর কথা বলছি। এবারও নাকি ওনাকে আশ্বস্ত করা হয়েছিল, উনি যথারীতি এটা মনে করছেন যে কথা দিয়ে কথা না রাখা, এটা ওনার ঘনিষ্ঠ মহল বলছে। তাহলে ওনাকে কি আগামী দিনে মন্ত্রী হতে পারেন এই কথা বলে কি কনভিন্স করানো যাবে? সেক্ষেত্রে আমি কখনোই বলিনি যে, আমি বলেছি যে সুযোগ আছে। প্রাথমিক 2011 এমএলএ হয়েছে, 2016 হয়েছে, 2021 হয়েছে, মন্ত্রী হয়নি তো। 21-এ তো এত ভালো রেজাল্ট হওয়ার পরেও মন্ত্রী হয়নি। প্রাথমিক একটা কথাও বলেছে, দল যে করে সে বলে না, যে প্রকৃত দল করে সে কোনোদিন দলের কাছে চায় না। দলের যখন মনে হবে দেবে, দিয়েছে। অর্জুন কি করতেন? আমাকে 22-এ দিয়েছে। অর্জুন কি তাহলে দল করতেন না, নিজের টিম করতেন? আমি বলিনি তো একবারও কথা, আমি দলের কথা বলেছি। এবার সবাই নিজেকে আয়নার সামনে ধরে দেখবে কে দল করেছে আর কে দল করেনি। আমি একটা লাস্ট প্রশ্ন দিয়ে শেষ করব, সেটা হলো যে এবারের এই প্রার্থী তালিকায় একটা অবাক করা জিনিস দেখলাম, ভীষণ পরিমাণে স্থানীয় বিধায়ক বা মন্ত্রীদেরকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে। একেবারে জগদীশ বসুনিয়া থেকে শুরু করে, নির্মলচন্দ্র রায় থেকে শুরু করে, পার্থ ভৌমিক ইত্যাদি। তো এরা যদি সাংসদ হয়ে যান, তাহলে তো আবার একটা অকাল উপনির্বাচনের মুখে বাংলা পড়বে, আবার এতগুলো টাকা খরচ।
এরকমটা কেনই বা করা হলো? দীর্ঘদিনের রাজনীতিবিদ তো আপনি, কেন মনে হয়? না না, কোনো কোনো সময় প্রয়োজন ভিত্তিক দলকে সিদ্ধান্ত নিতে হয়। দল হয়তো ভেবেছে যে এই নির্বাচনটায় আমাকে ব্যারাকপুরে সঠিক মতো লড়তে গেলে পার্থভূমিকে দরকার। না, এই স্থানীয় বিধায়ক, অন্য ক্ষেত্রেও স্থানীয় বিধায়ক বলছি তো, এবার অন্যান্য আপনি দেখুন কুচবিহারের ক্ষেত্রে তাই ভেবেছে। দল, এটা তো দলের উপর নির্ভর করে, দলের উপরে তো কেউ কথা বলতে পারবে না। দল মনে করেছে বালুরঘাটে সুকান্তবাবুর বিরুদ্ধে বিপ্লবদাকে দরকার, দল দিয়েছে, দলের সিদ্ধান্ত। আপনারা যেটা দল থেকে ব্যক্তিকে আলাদা করতে চাইছেন, ব্যক্তি কখনো দলের উপরে উঠতে পারে না। স্থানীয় নেতৃত্বের উপর কিন্তু নির্ভর করছে, সেই জন্যই তো, স্থানীয় নেতৃত্ব। তা সেটাই তো বলছি। আমাদের আজকের যে তৃণমূল কংগ্রেস, তারা তো মূলত স্থানীয় নেতৃত্বের উপরেই জোর দিচ্ছে, মাটির কথাই শুনছে। আগের তো কংগ্রেস আমলে দেখেছি ঘরে বসে প্রার্থী তালিকা তৈরি হয়েছে, সেসব তো হচ্ছে না। মাটির গন্ধ শুনে, মাটির কথা শুনেই প্রার্থী তৈরি করা হচ্ছে। অর্জুন সিংহ কিন্তু দীর্ঘদিন মাটি কামড়েই এখানে সংগঠন করেছেন। উনি যদি দল না ছাড়েন, সাবোটেজের ভয় পাচ্ছেন কি? আচ্ছা, আপনারা বারবার অর্জুনের প্রসঙ্গ টেনে আনছেন। অর্জুন তো এখনও তৃণমূল কংগ্রেসে আছে, ও তো তৃণমূল কংগ্রেসের সৈনিক। ওর সাথে আমার 4 বার কথা হয়েছে। উনি নামবেন আপনার হয়ে? আমি নিশ্চিতভাবে, আমি নিজে বিশ্বাস করি যে আমি ওর কাছে গেলে ও নিজেও জানে যে আমাকে দল দাঁড় করিয়েছে। আমার লোকসভায় দাঁড়ানোর ব্যাপারে কোনো ইন্টারেস্ট ছিল না। আমি দল করতে চাই, আমি দল পাগল ছিল। দল আমাকে যা যা দেবে আমি তাই তাই করব, কিন্তু আমি দলের কথা অবাধ্য হব না, কোনোদিন অমান্য করব না। সেটা অর্জুনও ভালো করে জানে। তার জন্য তো যখন 2021-এ থাকে সব রথী মহারথী ব্যারাকপুরে বিজেপিতে চলে গেছে, আমি গেছি। আমার মাথায় একটাই জিনিস আছে, দল, দল আর দল। না, 100% আপনি সেই একটা কঠিন যুদ্ধ লড়েছেন। তার আগে অবধি আপনার পরিচয় ছিল আপনি একজন সাংস্কৃতিক মানুষ, নৈহাটি মেলা করেন, নিজে সাংস্কৃতিক কর্মী। সবাই প্রশ্ন তুলতো যে এই রকম বাহুবলী ভাই, তাদের বিরুদ্ধে কি লড়াই করবেন? কিন্তু আপনি মানুষকে সংগঠিত করে, দলকে সঙ্গে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নিয়ে লড়াইটা করেছেন। কিন্তু অনেকগুলো অন্তর্ঘাতের মধ্যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরে এসে পৌঁছেছে। বিশেষত ধরুন যে এই যে প্রত্যাবর্তন অর্জুনের, সেটা আরও জটিলতা বাড়িয়েছে, এবং ভোটটা হচ্ছে নরেন্দ্র মোদীর। এটা কি একটা মানে অনেকগুলো জটিলতার মুখে পড়বেন না? আমি এটুকু নিশ্চিতভাবে বিশ্বাস করি, যারা মমতা ব্যানার্জিকে নিজের নেত্রী মানেন, যারা তৃণমূল স্তরে কাজ করেন, তারা সবাই মমতা ব্যানার্জির ছবির পাশেই থাকবেন, ওই ছবিটাকে সামনে রেখেই লড়াই করবেন। আপনি নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত? মমতা ব্যানার্জির দলের জয়ের ব্যাপারে নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জয়ের ব্যাপারে নিশ্চিত। অত্যন্ত রাজনৈতিক এবং খুব কূটনৈতিক কথাই বললেন পার্থ ভৌমিক। এই মুহূর্তে সবার নজর ব্যারাকপুরে। তার আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক যুদ্ধে নামছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার আত্মবিশ্বাস যে কোনো ব্যক্তি নয়, দল, এবং কোনো ব্যক্তি নয়, নেত্রীর মুখকে সামনে রেখেই 2021-এর মতো কঠিন যুদ্ধে জিতবে ব্যারাকপুর থেকে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা।